সকল ছাত্রছাত্রীকে আমার এই ইংলিশ গ্রামারের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ভয়েস চেঞ্জের দ্বিতীয় পর্বতে আছি। প্রথম পর্বতে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ রিলেটেড যেগুলো কনসেপ্ট সেগুলো আমরা ক্লিয়ার করেছি এবং তার সাথে সাথে কিভাবে টেন্স অনুযায়ী কিভাবে ভয়েস চেঞ্জ হয় সেগুলো নিয়েও আলোচনা করেছি। অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিছু আলোচনা করা হয়েছে। আজকে আমরা কিছু আমাদের যে কনফিউশন আছে সেই কনফিউশনগুলো প্রথমে মেটাবো, তারপর নতুন সেন্টেন্সগুলো নিয়ে কিভাবে তার ভয়েস চেঞ্জ হয় সেগুলো আলোচনা করব। যখন কোনো সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকে তখন কোন অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসবো সেটা নিয়ে একটা কনফিউশন থাকে। তাহলে সেটা মেটাবার জন্য আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে কি, যখন কোনো সেন্টেন্সে দুটি অবজেক্ট থাকে তখন কি করতে হয়, একটা উদাহরণ দিচ্ছি। আই গিভ হিম এ পেন। তাহলে আমি তাকে পেন দিয়েছি। কে পেন দিয়েছে? আমি। তাহলে এটা সাবজেক্ট। আমি কি দিয়েছি? একটি পেন দিয়েছি, এটা অবজেক্ট। আবার কাকে দিয়েছি? তাকে দিয়েছি, এটাও অবজেক্ট। এটা কি লিখতে পারি আমরা? এটা লিখতে পারি, হিমকে যদি প্রথমে নিয়ে আসি তাহলে কি হবে? হি ইজ গিভেন এ পেন বাই মি, এটা লিখতে পারি। আর যদি এ পেনকে প্রথমে লিখি তাহলে কি হবে? এ পেন ইজ গিভেন হিম বাই মি, দুটো হতে পারে। দেখো এখানে দুটো অবজেক্টের মধ্যে একটা প্রাণীবাচক একটা অপ্রাণীবাচক। এটা প্রাণীবাচক, এটা অপ্রাণীবাচক। আমরা সবসময় চেষ্টা করব যেটা প্রাণীবাচক থাকবে সেটাকে প্রথমে নিয়ে আসার। তাহলে এখানে যদি প্রাণীবাচক কোনটা? হিম, তাহলে এটাকে প্রথমে নিয়ে আসার চেষ্টা করব, হি ইজ গিভেন এ পেন বাই মি। এটাও ঠিক আছে, কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে প্রাণীবাচকটিকে যদি আমরা প্রথমে আনি, এই প্রসেসটাই এখন বহুল প্রচলিত আর এটাই ব্যবহার করা উচিত। এটাও ঠিক আছে, কিন্তু ব্যবহার করব আমরা কোনটা? এটা ব্যবহার করব, প্রাণীবাচকটিকে। আচ্ছা, ঠিক এরকম আর একটা উদাহরণ দিচ্ছি। হি টিচেস আস ইংলিশ। ধরো এটা আছে, তাহলে কে আমাদের টিচ করে? সে। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কাকে টিচ করে? আমাদেরকে। তাহলে এটা অবজেক্ট। কি টিচ করে? ইংলিশ। তাহলে এটাও অবজেক্ট। তাহলে দেখো এখানেও দুটো অবজেক্ট। তাহলে আমরা যে নিয়মটা এখন বললাম, তাহলে সেই হিসাবে কোনটাকে আগে আনা উচিত? প্রাণীবাচকটিকে। দেখো আস আছে একটা, ইংলিশ আছে একটা, প্রাণীবাচক কোনটা? এইটা। তাহলে আসটাকে প্রথমে আনবার চেষ্টা করব। তাহলে উই আর টট ইংলিশ বাই হিম। ইংলিশটাকে প্রথমে আনার চেষ্টা করব না, কারণ এটা অপ্রাণীবাচক। এই প্রসেসে আমরা কিন্তু এগোবো। ক্লিয়ার হলো আশা করছি। এরপর ধরো অ্যাক্টিভ ভয়েসে মূল যে ভার্ব এর যদি ক্যান, মে, শুড, উড, মাস্ট, মাইট থাকে তখন আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েসের মূল ভার্বের পূর্বে যদি ক্যান, মে, শুড, উড, মাস্ট, মাইট থাকে তাহলে আমরা কি করব? একটা উদাহরণ দিই। ধরো আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। মূল ভার্ব কোনটা? ডু। তার আগে কি রয়েছে? ক্যান রয়েছে। এক্ষেত্রে আমাদের চেঞ্জেসটা কিরকম হবে? আমাদের এক্ষেত্রে চেঞ্জেসটা হবে এইরকম, ইটটা প্রথমে চলে এলো আর বাই মি হয়ে গেল। এক্ষেত্রে আমরা এটাকে ডু ডিড ডান করে দিলাম। এইখানে খালি ইট ক্যান বি এই কথাটা ব্যবহার করা হবে। ক্যানই রইল, মাঝখানে খালি বি লিখলাম আর ডু এর জায়গায় থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল, এটা আমরা জানি। তাহলে
স্ট্রাকচারটা কি দাঁড়ালো? তাহলে আমাদের স্ট্রাকচারটা এরকম দাঁড়ালো, ক্যান হতে পারে, মে হতে পারে, শুড হতে পারে, উড হতে পারে, মাস্ট হতে পারে, মাইট হতে পারে, তারপর আমরা কি বসাবো? প্লাস বি ভার্ব বসাবো। বোঝা গেল? আরেকটা উদাহরণ দিচ্ছি, ধরো হি শুড রেসপেক্ট হিজ ফাদার। তার বাবাকে শ্রদ্ধা করা উচিত বা সম্মান করা উচিত। তাহলে হিজ ফাদারটা প্রথমে চলে এলো, এটা তো আমরা আগেই জানি, হিজ ফাদার। আর এটা হয়ে যাবে বাই হিম। ঠিক আছে, এখানে কি আছে? শুড। শুড থাকলেই আমাদের কি করতে হবে বলেছি? শুড লিখে বি লিখতে হবে। দেখো হিজ ফাদার শুড, আর এটা রেসপেক্টেড হয়ে যাবে, এটা তো পাস্ট পার্টিসিপেল, তাহলে এখানে হয়ে যাবে শুড বি। হিজ ফাদার শুড বি রেসপেক্টেড বাই হিম। এই হলো ক্যান, মে, শুড, উড, মাস্ট, মাইট যদি থাকে সেগুলোর ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলো। এবারে আমরা জানবো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? আদেশ, অনুরোধ মূলক বাক্য। ঠিক আছে, ইম্পারেটিভ সেন্টেন্স বাংলাতে বলছি আদেশ অনুরোধমূলক বাক্য। অর্থাৎ যদি কোনো বাক্যে আমরা বুঝতে পারি যে আদেশ দেওয়া হচ্ছে বা অনুরোধ করা হচ্ছে বা উপদেশ দেওয়া হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। যখন কোনো বাক্যে আদেশ করা হবে, এক নম্বর হচ্ছে যদি আদেশ বোঝায়, সেক্ষেত্রে আমরা প্রথমে কি করব? একটা একটা করে আসছি। প্রথমে যদি আদেশ বোঝায় কিভাবে হতে পারে, একটা সেন্টেন্স হচ্ছে রয়েছে, ধরো ডু দিস ওয়ার্ক। আরেকটা কথা বলে দিই, এক্ষেত্রে সেন্টেন্সটা দেখে, সেন্টেন্সটার অর্থ বুঝে আমাদের বুঝতে হবে এখানে আদেশ করা হচ্ছে কি, অনুরোধ করা হচ্ছে না উপদেশ করা হচ্ছে। ধরো ডু দিস ওয়ার্ক যদি বলা হয়, অর্থাৎ কাজটা করো, তার মানে এটা থেকে আমরা নিজেরাই বুঝতে পারছি যে এটা আদেশ করা হচ্ছে। তাহলে আদেশ যদি করা হয়, সবসময় মাথায় রাখবে পরিবর্তনটা হবে ঠিক এরকম। প্রথমেই লেট নিয়ে আসবো, তারপর দেখো দিস ওয়ার্ক, বি, বি একটা নিয়ে আসতে হবে, আর ডু এর পাস্ট পার্টিসিপল, লেট দিস ওয়ার্ক বি ডান। তাহলে প্রথমে আমাদের কি করতে হচ্ছে? যদি আদেশ অনুরোধগুলো আদেশ বোঝায়, তাহলে প্রথমে আমাদের লেট নিয়ে আসতে হচ্ছে, তারপর দেখো অবজেক্ট নিয়ে আসতে হচ্ছে, তারপর বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? প্রথমে কি আনতে হবে? লেট। তারপরে আমাদের কি আনতে হবে? লেটের পর আমাদের কি বসিয়েছি? অবজেক্ট। তারপরে আমরা কি বসিয়েছি? বি। আর তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এই ফরম্যাটে যদি আদেশ বোঝায় তাহলে আমাদের এগোতে হবে। তাহলে ডু দিস ওয়ার্ক, তাহলে লেট প্রথমে বসাতে হবে, বসিয়েছি। অবজেক্ট কোনটা? কাজটা করো, কি করো? কাজটা, তাহলে দিস ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে দিস ওয়ার্ককে প্রথমে নিয়ে এলাম, লেট দিস ওয়ার্ক। এরপর আমরা কি বসাবো? বি। বি একটা ওয়ার্ড নিয়ে আসতে হবে, আর ডু যে ভার্বটা থাকবে সেটাকে পাস্ট পার্টিসিপলে নিয়ে যাব। ঠিক এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এগোতে হবে। আচ্ছা, আরেকটা উদাহরণ ধরো আছে, শাট দ্য ডোর। ধরো এটা আছে শাট দ্য ডোর, তাহলে এক্ষেত্রেও আমাদের বুঝতে পারছি দরজাটা বন্ধ করতে বলছে, এটাও একটা আদেশ বোঝাচ্ছে। যেহেতু আদেশ বোঝাচ্ছে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমাদের কি কাজ? লেট বসাবো, তারপরে কি বসাতে বলেছি? অবজেক্ট। অবজেক্ট কি? কি বন্ধ করব? দ্য ডোর, তাহলে দ্য ডোর। তারপর কি বসাতে বলেছি? বি, লেট দ্য ডোর বি। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল শাট আছে, শাটের পাস্ট পার্টিসিপলও শাটই হবে, তাহলে লেট দ্য ডোর বি শাট। আচ্ছা, এখানে আমরা সবগুলো দেখলাম পজিটিভ সেন্টেন্স, অর্থাৎ সবগুলো হ্যাঁ বাচক বাক্য। কিন্তু যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? আদেশমূলক বাক্যেরই যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে?
দেখো ধরো আছে ডু নট বিট দ্য বয়, ঠিক আছে। দেখো এখানে নট আছে, নট বলতেই নেগেটিভ সেন্স আছে, তার মানে এটা হচ্ছে নেগেটিভ একটা বাক্য। এই নেগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, যেমন লেট আছে লেটটা ব্যবহার করব, আর এই নটটাকে তারপরে বসিয়ে দেবো, আর কিছু চেঞ্জ হবে না। তাহলে আমাদের হতো কি, এটা লেট নট। এটা পজিটিভের ক্ষেত্রে সেন্টেন্স, পজিটিভের ক্ষেত্রে আমরা এরকম। আর যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি হবে, নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হবে লেটটা তো থাকবেই, তারপর নট বসাবো, তারপরে যা আছে ঠিক এক, অবজেক্ট, তারপর বি, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল। তাহলে ডু নট বিট দ্য বয়, লেট নট, লেট নট বসিয়ে দিলাম। এবারে অবজেক্ট, কাকে মারতে বারণ করছে, ছেলেটিকে, তাহলে লেট নট দ্য বয়, ঠিক আছে। এরপর আমরা কি বসাবো, বি, বি, এবারে বিট, বিটের পাস্ট পার্টিসিপল বিটেন, তাহলে এটা হবে বি বিটেন, ঠিক আছে। আবার ধরো এরকমই ধরনের আরেকটা সেন্টেন্স আমি দিচ্ছি, এটা পজিটিভের ক্ষেত্রে নেগেটিভের মতনই আরেকটা সেন্টেন্স, আদেশমূলক বাক্যে। ধরো লেখা আছে ডু নট ওয়াচ টেলিভিশন, ধরো এটা আছে ডু নট ওয়াচ টেলিভিশন, তার মানে টিভি দেখতে বারণ করছে, তার মানে কি সেন্টেন্স, এটা নেগেটিভ আদেশমূলক বাক্য। নেগেটিভ আদেশমূলক বাক্যের ক্ষেত্রে আমরা কি করি, তা লেট নট প্রথমে বসে যাবে, তাই লিখবো লেট নট। এরপর আমার কাজ কি, অবজেক্ট খুঁজে বার করা, কি দেখতে বারণ করছে, টিভি, তাহলে টেলিভিশনটা নিশ্চয়ই অবজেক্ট, তাহলে টেলিভিশনটা আগে বসে যাবে, লেট নট টেলিভিশন হলো। এরপর আমরা কি বসাবো, বি, বি ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াচ ভার্ব, ওয়াচড হবে। তাহলে পজিটিভ সেন্টেন্স আদেশমূলক বাক্যে যদি থাকে, পজিটিভ সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় জেনেছি, এই ফরম্যাট। নেগেটিভ যদি সেন্টেন্স থাকে আদেশমূলক বাক্যে, তাহলে তার ফরম্যাট হচ্ছে, স্ট্রাকচারটা এরকম ধরনের হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার ধরো যদি অনুরোধ থাকে, অনুরোধ থাকতে পারে, আদেশ থাকতে পারে, অনুরোধ থাকতে পারে, উপদেশ থাকতে পারে। যদি অনুরোধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেন্টেন্সটা দেখিয়ে আমরা প্রথমে বুঝতে পারবো। ধরো এরকম লেখা রয়েছে, প্লিজ গিভ মি এ পেন। প্লিজ যখনই বলছি তখনই বুঝতে পেরে যাচ্ছি যে এটা অনুরোধ করা হচ্ছে, প্লিজ করে তো আর অর্ডার করা হয় না। তাহলে প্লিজ যখনই বলছি তখনই অনুরোধ হচ্ছে, তাহলে আমাকে দয়া করে একটা পেন দাও, তাই তো। তাহলে এরকম ধরনের বাক্যর ক্ষেত্রে এই প্লিজের জায়গাটায়, এই প্লিজ যেখানটা লেখা থাকবে সেই জায়গাটায় আমরা খালি বসাবো ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে এর বদলে আমরা কি লিখলাম, এই পুরো অংশটা ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি যেমন আছে ঠিক সেরকম বসে যাবে, গিভ মি এ পেন। তাহলে অনুরোধমূলক বাক্যের ক্ষেত্রে প্লিজ যদি লেখা থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু, এই অংশটা আমরা লিখব, মানে তোমাকে অনুরোধ করা হচ্ছে, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ পেন। ধরো লেখা আছে প্লিজ গো দেয়ার, দয়া করে সেখানে যাও। তাহলে প্লিজের জায়গায় আমরা কি বসাবো, ইউ আর রিকোয়েস্টেড টু, জাস্ট এটা বসিয়ে দেবো। প্লিজ মানেই বুঝে গেলাম অনুরোধ করছে, তাহলে প্লিজের জায়গায় কি করব, ইউ আর রিকোয়েস্টেড টু, বাকি যেরকম আছে সেরকমই বসে যাবে, টু গো দেয়ার। বোঝা গেছে? আচ্ছা, এরপর প্রশ্ন উঠতে পারে যে যদি প্লিজ না লেখা থাকে তাহলেও যদি অনুরোধ বোঝায়, সেন্টেন্সটা পড়ে বুঝতে পারি, তাহলেও কিন্তু আমরা ইউ আর রিকোয়েস্টেড টু লিখতে পারি। ধরো এরকম রয়েছে, কিপ অফ দ্য গ্রাস,
মানে হাত থেকে সরে দাঁড়াতে বলছে, দূরে থাকতে বলছে, যদি এরকম ধরনের সেন্টেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে অনুরোধ করছে না আদেশ করছে কিছু বোঝা যাচ্ছে না। যদি তোমরা এটাকে অনুরোধমূলক বাক্য হিসাবে চিন্তা করো, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এর আগে নিশ্চয়ই প্লিজ আছে, প্লিজ কিপ অফ দ্য গ্রাস, তাই তো? তাহলে যদি তাই হয়, তাহলে নিশ্চয়ই প্রথমে যদি প্লিজ থাকে, তাহলে এটাকে যদি ভয়েস চেঞ্জ করতে হয়, তাহলে প্লিজের বদলে আমরা এখানে কি করে দেবো, ইউ আর রিকোয়েস্টেড টু কিপ অফ দ্য গ্রাস। আশা করছি তোমরা বুঝতে পারছো এগুলো। আচ্ছা, এই অনুরোধমূলক বাক্য যদি নেগেটিভ সেন্সে থাকে, তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা জেনে নিচ্ছি। ধরো এরকম আছে, ডু নট lean your head out of the window, মানে জানলার বাইরে মাথাটাকে ঝুঁকাতে বারণ করছে। তাহলে ডু নট লিন ইওর হেড আউট অফ দ্য উইন্ডো, তাহলে এক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? ধরো যদি এটা অনুরোধমূলক বাক্য হয়, তাহলে প্লিজ তো আছে এখানে, ধরে নিই, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যদি এখানে আমরা ধরে নিই প্লিজ আছে, তাহলে ইউ আর রিকোয়েস্টেড, কি করতাম পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, ইউ আর রিকোয়েস্টেড টু, আর যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে করবো ইউ আর রিকোয়েস্টেড নট টু, বাকি যেমন আছে সেটা বসে যাবে, লিন ইয়োর হেড আউট অফ দ্য উইন্ডো। কি বললাম? প্লিজের জন্য ইউ আর রিকোয়েস্টেড টু আমরা বসাতাম, কিন্তু যেহেতু নেগেটিভ সেন্টেন্স আছে সেই জন্য আমরা কি করবো, ইউ আর রিকোয়েস্টেড নট টু, শুধুমাত্র এইটুকু একটু চেঞ্জ হবে, তাহলেই আমাদের অনুরোধমূলক বাক্যের কি হবে, নেগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় সেটা আমরা বুঝতে পেরে যাব। যদি কোনো বাক্যে আমরা বুঝতে পারি যেখানে কোনো উপদেশ দেওয়া হচ্ছে, তাহলে আমরা শুড বি বা বি ব্যবহার করব। কি ব্যবহার করব? শুড বি অথবা বি ব্যবহার করব। একটা উদাহরণ দিচ্ছি, ধরো রয়েছে হেল্প দ্য পোর, মানে দরিদ্রদের, যারা দরিদ্র তাদের সাহায্য করো। তাহলে দেখো এটা আদেশ তো নয়, এটা অনুরোধও নয়, এটা প্রকৃতপক্ষে একটা অ্যাডভাইস দিচ্ছে যে গরিবদের সাহায্য করা উচিত, উচিত অর্থ আসছে, গরিবদের সাহায্য করো, তার মানে গরিবদের সাহায্য করা উচিত। তাহলে সেক্ষেত্রে আমরা এই শুড বি ব্যবহার করব। কিভাবে? দ্য পোর, দ্য পোরকে প্রথমে নিয়ে চলে এলাম, দ্য পোর, এবার আর কিচ্ছু না, শুড বি বসিয়ে দিলাম। শুড বি হেল্পে যেটা ভার্ব থাকে, মূল ভার্ব, সেটাকে আমরা সবসময় কি নিয়ে যাই, পাস্ট পার্টিসিপল নিয়ে যাই, তাহলে পাস্ট পার্টিসিপল কি হবে, হেল্পড। দ্য পোর শুড বি হেল্পড, বোঝা গেছে? আবার ধরো একটা এরকম উপদেশ যদি হয়, ধরো এরকম আছে, লাভ দ্য ফ্লাওয়ার্স, ধরো এটা রয়েছে, ফুলকে ভালোবাসতে বলছে, তাহলে এটাও তো উপদেশই একটা, আদেশও নয় অনুরোধও নয়। তাহলে লাভ দ্য ফ্লাওয়ার্স, তাহলে আমাদের কাজ কি হবে, দ্য ফ্লাওয়ার্সকে প্রথমে কি নিয়ে করবো, প্রথমে নিয়ে চলে আসবো দ্য ফ্লাওয়ার্স, এরপর আমরা কি বসাবো, শুড বি, শুড বি লাভের পাস্ট পার্টিসিপল লাভড, শুড বি লাভড। প্রিপেয়ার yourself for the examination, নিজেকে প্রিপেয়ার, তৈরি রাখো পরীক্ষার জন্য। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি, এইরকম করতে পারি, ইউ yourself, প্রিপেয়ার yourself, তাহলে ইউটা yourselfটা প্রথমে চলে আসলে কি হবে, ইউ শুড বি prepared, past participle, for the examination। বা যদি আমরা বলেছি, আমরা আরেকটা কথা বলেছি যে শুধু বি ব্যবহার করতে পারো, তাহলে আমরা সেক্ষেত্রে এটাও লিখতে পারি, বি প্রিপেয়ার ফর দ্য এক্সামিনেশন। এই হলো কতগুলো ব্যাপার।
তাহলে উপদেশ অর্থে যদি থাকে তাহলে আমরা কি ব্যবহার করব, শুড বি, এবং শুড বি ব্যবহার করে আমরা খুব সহজেই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে আসতে পারি। এবারে আমরা জানবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে প্রশ্নসূচক বাক্য। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নসূচক বাক্য। প্রশ্নসূচক বাক্য কি করে বুঝবো? যদি সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলেই প্রশ্ন বোঝাচ্ছে। আচ্ছা, এই প্রশ্নসূচক বাক্য আবার দু ধরনের হয়। কি রকম? একটা হয় WH কোয়েশ্চেন যুক্ত বাক্য, আর একটা হচ্ছে ইয়েস নো বাক্য। তাহলে WH কোয়েশ্চেন যুক্ত বাক্য আর একটা হচ্ছে ইয়েস নো বাক্য। WH কোয়েশ্চেন যুক্ত বাক্য কি হবে? যে বাক্যগুলো যখন প্রশ্ন করব, যদি বাক্যের প্রথমেই যদি হু, হুইচ, হোয়েন, হোয়াট, হাউ প্রভৃতি থাকে, তখন সেটাকে WH কোয়েশ্চেন যুক্ত বাক্য বলবো। আর ইয়েস নো কোয়েশ্চেন কোনগুলো? যেগুলোর ক্ষেত্রে এগুলো থাকবে না, অর্থাৎ যে কোয়েশ্চেনের উত্তরগুলো আমরা হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে পারবো, ঠিক আছে, সেইগুলোকে বলবো ইয়েস নো কোয়েশ্চেন। উদাহরণ দেওয়া যাক, WH কোয়েশ্চেনের উদাহরণ কি হতে পারে? তাহলে আমি বলে দিয়েছি এই ওয়ার্ডগুলো দিয়ে স্টার্ট হবে। তাহলে আমি লিখলাম হোয়াট ইজ ইয়োর নেম, এটা WH কোয়েশ্চেন। তোমার নাম কি? আমার নাম কি, সেটা উত্তর দিতে হবে আমাকে। এবার ইয়েস নো কোয়েশ্চেন, ডু ইউ লাইক টি, ধরো ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তাহলে এখানে উত্তরটা কি হবে? হ্যাঁ অথবা নাতে। তাহলে হ্যাঁ ইয়েস নো কোশ্চেন কোনটা? এটা ইয়েস নো কোশ্চেন, আর এটা WH কোশ্চেন। যে কোশ্চেনের উত্তর আমার উত্তর হ্যাঁ অথবা নাতে দিতে পারবো সেগুলোকে বলবো আমরা ইয়েস নো কোশ্চেন। ডু ইউ লাইক টি, উত্তর আমি কি বলতে পারি? না বলতে পারি, আবার হ্যাঁও বলতে পারি। তাহলে এটা হলো ইয়েস নো কোশ্চেন আর এটা হচ্ছে WH কোশ্চেন। প্রথমে আমি ইয়েস নো বাক্য নিয়ে চিন্তা করছি। ধরো একটা সেন্টেন্স লেখা আছে, যেটা আগে দিলাম সেটাই, ডু ইউ লাইক টি, ধরো এটা লেখা আছে ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তাহলে প্রথমেই বুঝে গেলাম এটা ইয়েস নো কোশ্চেন। এইটাকে প্রথমে চিন্তা করে নেবে মনে মনে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাবে। এই টোটালটাকে কিসে নিয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ কোশ্চেন মার্কটা তুলতে হবে। তাহলে দেখো কি টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে ইউ, তাহলে এখানে লিখবো কি ইউ লাইক টি। ডু ইউ লাইক টি, এটা কি টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ডুটা দেখলেই বুঝতে পারছো। তাহলে আমি শুধু ডুটা তুলে দিলাম, ইউ লাইক টি। এটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলাম, এটা কিসে নিয়ে গেলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে। এইবারে যদি এটাকে ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? টিটা প্রথমে চলে আসবে, টি প্রেজেন্ট টেন্সে আছে, টি একটা জিনিস, তাহলে টি ইজ লাইকড বাই ইউ, এটাই তো হবে। দেখো ভালো করে বোঝো। এই ইয়েস নো কোশ্চেন ছিল, সেটাকে আমি কিসে নিয়ে গেলাম প্রথমে? মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে প্রথমে কি করলাম? অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে গেলাম। ডু ইউ লাইক টি, ইউ লাইক টি নিয়ে যাওয়ার পর সেটার ভয়েস চেঞ্জ করব। সেটার যদি ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে? টিটা প্রথমে চলে এলো, টি ইজ লাইকড বাই ইউ। এরপর দেখো আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে চলে এসেছি ইন্টারোগেটিভের। কিভাবে? ইজ খালি প্রথমে নিয়ে চলে এসো, ইজ টি লাইকড বাই ইউ। দেখো আবার বুঝে নাও, একবার প্রথম থেকে বলে দিচ্ছি। ইয়েস নো বাক্য যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ইউ লাইক টি, তুমি কি টি পছন্দ করো? তাহলে সেটাকে আমরা প্রথমে কি করলাম? অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে গেলাম, ইউ লাইক টি। ইউ লাইক টি, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে প্যাসিভ ভয়েস নিয়ে গেলাম। অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস আমরা আগেই জেনেছি। তাহলে টিটা প্রথমে চলে এলো, টি ইজ লাইকড বাই ইউ। এরপর এই যে টি ইজ লাইকড বাই ইউ হলো, আর আমাদের কিছু কাজ নেই, খালি ইজটাকে প্রথমে নিয়ে চলে এসো। দেখো সেন্টেন্স তৈরি হয়ে গেল, ইজ টি লাইকড বাই ইউ। রয়েছে এরকম, হ্যাভ ইউ
read the book, কোশ্চেন মার্ক এটা দিয়েছে। তাহলে ভালো করে আগে দেখে নাও, এটা দেওয়া রয়েছে। এইটা যদি দেওয়া থাকে এটাকে আমরা প্রথমে কি করব, মনে মনে করব, লেখার দরকার নেই, মনে মনে করব। মনে মনে করলে কি হয়, সাবজেক্টটা তো প্রথমে চলে আসবে। ইউ, এটা প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ইউ হ্যাভ read the book, ঠিক আছে। এরপর এইটাকে আমরা কিসে নিয়ে যাব, প্যাসিভ ভয়েসে। তাহলে দা বুকটা কোথায় চলে আসবে, প্রথমে দা বুক। আচ্ছা, দা বুক কটা, একটা। একটা জিনিসের জন্য হ্যাভ হ্যাজ অর্থে কি আমরা বসাই, হ্যাজ বসাই। তা দা বুক হ্যাজ বিন read by you, এটাই তো হবে অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে যাওয়া। এরপর আমার কাজ আর কিছুই নয়, খালি হ্যাজটাকে প্রথমে নিয়ে চলে এসো। কি হবে, হ্যাজ দ্য বুক বিন read by you। এক্ষেত্রে মনে রাখবে জিজ্ঞাসা চিহ্ন মাস্ট, নাহলে কিন্তু কেটে দেবে। ধরো লেখা আছে ডিড রামু সুইপ দ্য রুম, দিয়ে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। ডিড রামু সুইপ দ্য রুম, রামু কি রুমটা ঝাড় দিয়েছিল। আচ্ছা, তাহলে প্রথম কাজ, এটাকে আমরা কি করব, প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যাব, ডিড রামু সুইপ দ্য রুম। তাহলে রামুকে প্রথমে নিয়ে চলে এলাম। তাহলে কি হবে যদি নিয়ে যাই, তাহলে রামু কি টেন্সে আছে দেখো, ডিড, এটা দেখবে কিন্তু এটা নয়, ডিড। তাহলে রামু, সুইপের পাস্ট ফর্ম কি হবে, এটা পাস্ট টেন্সে আছে, রামু সুইপড দ্য রুম। এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে এটাকে আমরা কি করব, ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ থেকে প্যাসিভে। তাহলে দ্য রুমটা প্রথমে চলে আসবে, দ্য রুম, কটা রুম, একটা রুম। পাস্ট টেন্সে একটা জিনিসের জন্য কি বসে, ওয়াজ। দ্য রুম ওয়াজ সোয়েপ্ট বাই রামু, হলো। এবারে আমরা ডাইরেক্ট অ্যান্সারে চলে আসছি। কি হবে, ওয়াজটা দেখো খালি প্রথমে চলে আসবে, ওয়াজ দ্য রুম সোয়েপ্ট বাই রামু। পুরো অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই থাকবে, খালি বি ভার্ব যেগুলো থাকবে সেইটাকে খালি প্রথমে নিয়ে চলে আসা। আচ্ছা, এবারে WH কোশ্চেন যুক্ত যদি থাকে, WH কোশ্চেন যুক্ত যদি বাক্য হয়, তাহলে সেক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখতে হবে। এক হচ্ছে, প্যাসিভে নিয়ে যেতে গেলে আমাদের প্রথমে সেই WH ওয়ার্ডটাকেই বসাতে হবে। কাকে বসাতে হবে, প্যাসিভে যদি নিয়ে যাই প্রথমে আমরা WH ওয়ার্ডটা বসাবো। আর কি করব, আর একটা জিনিস মনে রাখবো, এটা মনে রাখবে ভালো করে, পয়েন্টটা নোট করবে। এটা যদি অ্যাক্টিভে হু থাকে তাহলে প্যাসিভে বাই হুম বসাতে হয়। এই দুটো জিনিস মনে রাখলেই বাকি তোমাদের একই সিস্টেম, অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই। তাহলে WH ওয়ার্ড প্রথমে বসাচ্ছি, যেমনই থাকুক আমরা প্রথমে কিন্তু WH ওয়ার্ডটা বসাবো। ঠিক আছে, একটা প্রশ্ন প্রথমে লিখে নিচ্ছি। ধরো আছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তাহলে আমরা কি বলেছি, WH ওয়ার্ডটাই প্রথমে বসবে, তাহলে হোয়াটটা রয়েছে, হোয়াটই প্রথমে বসবে, এইটা প্রথমে বসিয়ে দেবো। এবার এটা দেখবো কি টেন্সে আছে, দেখো ডু আছে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। সিম্পল প্রেজেন্ট টেন্সে এইটা যদি সাবজেক্ট হয়ে যায় কি, তাহলে প্রশ্নটা হচ্ছে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট, কি চাও তুমি, এই তো প্রশ্ন। আর উত্তরটা কি হবে, কি চাওয়া হয় তোমার দ্বারা, কি চাওয়া হয় তোমার দ্বারা। তাহলে কি চাওয়া হয়, কিটা তাহলে সাবজেক্ট, কিটা এখানে ভালো করে দেখো,
কি যখন আমরা বলছি তখন একটা জিনিসকেই বোঝাচ্ছে। কি যখন বলছি একটা জিনিসকেই বোঝাচ্ছে, তাহলে একটা জিনিস যদি হয় তাহলে আমরা কি করি, তাহলে আমরা প্রেজেন্ট টেন্সে বলে দিলাম। প্রেজেন্ট টেন্সে একটা জিনিসের ক্ষেত্রে কি হবে, ইজ, হোয়াট ইজ। আর এইটা যেটা ভার্ব থাকবে তার কোন ফর্ম হবে, পাস্ট পার্টিসিপল। হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। তাহলে আবার বলে দিচ্ছি প্রথম থেকে, যে ডাব্লিউএইচ ওয়ার্ডটা থাকবে সেটাকে প্রথমে বসিয়ে দেবো, দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়ম ঠিক সেরকম ভাবেই যে এই ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসিয়ে দিলাম, কি যখনই বসিয়ে দিলাম তখনই চিন্তা করো কি দিয়ে যখনই প্রশ্ন করবো, একটা বা তার বেশি হতে পারে কিন্তু আমরা একটা চিন্তা করব কি। তাহলে এখানে ইজ, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে ইজ বসালাম আর ভার্বের পাস্ট পার্টিসিপলে নিয়ে গেলাম, আর বাই ইউ তো বসবেই। আচ্ছা নেক্সট আরেকটা উদাহরণ ধরো এরম আছে, হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার। ঠিক আছে। আচ্ছা এবার দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড নিশ্চয়ই এটা বোঝাই যাচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে আমাদের যেটা কাজ সেটা আমরা শুরু করছি, হোয়েনটা বসে গেল। আচ্ছা এটা কি টেন্সে আছে, দেখো পাস্ট টেন্সে আছে। পাস্ট টেন্সে এটা তো প্রথমে চলে আসবে, তাহলে কি হবে, হোয়েন পাস্ট টেন্সে লেটার কটা, একটা, তাহলে হোয়েন ওয়াজ দ্য লেটার। হোয়েন ওয়াজ দ্য লেটার, হোয়েন ওয়াজ দ্য লেটার। সাজানোটা হবে যেন কোশ্চেন করা হচ্ছে এরকম হবে, হোয়েন ওয়াজ দ্য লেটার। এরপর কি আছে দেখো, রাইট আছে, রাইটের পাস্ট পার্টিসিপল হবে, হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। যদি আমরা লিখতাম হোয়েন, যদি আমরা লিখতাম দ্য লেটারটা আগে লিখে দিতাম তাহলে সেটা কিন্তু আর তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো শুনতে লাগতো না। তার জন্য দেখো হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। ধরো লেখা আছে হোয়ার ডিড ইউ সি হিম, কোথায় তুমি তাকে দেখেছিলে। ঠিক আছে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটা প্রথমে বসে গেল, হোয়ার। তাহলে এখানে দেখো কাকে, তাকে, তাহলে এটা তো অবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে চলে আসবে। তাহলে এটা কজন ব্যক্তি, হিম মানে তাকে, একজন ব্যক্তি। তাহলে একজন ব্যক্তি যদি হয় আর এটা পাস্ট টেন্সে আছে, যদি পাস্ট টেন্সে একজন ব্যক্তির ক্ষেত্রে কি হবে, ওয়্যার ওয়াজ। আর হিমটা প্রথমের দিকে চলে এলে কি হবে, হি, ওয়্যার ওয়াজ হি। এবার এটার পাস্ট পার্টিসিপল সি স সিন, সিন বাই ইউ। ধরো এরকম আছে, হোয়াই ডাজ হি বিট দ্য বয়। এটা আছে, কেন সে ছেলেটিকে মেরেছিল। তাহলে দেখো, তাহলে প্রথমে হোয়াই তো বসে গেল, হোয়াই বসে গেল। এরপর কোনটা প্রথমে আসার কথা, দা বয়, দা বয়টা প্রথমে আসার কথা। দা বয় কজন ব্যক্তি, একজন ব্যক্তি। এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে। তাহলে ইজ দ্য বয়, তাহলে কি হবে, ইজ দ্য বয়, ওয়াই ইজ দ্য বয়। এবারে বিট পাস্ট পার্টিসিপল নিয়ে চলে যাও, ওয়াই ইজ দ্য বয় বিটেন, বিটেন হবে বাই হিম। এই হলো সিস্টেম, একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো, খালি এখানে দা বয়টা আগে হচ্ছিল, এখানে খালি ইজটা আগে হয়ে যাচ্ছে। তাহলে এই হলো তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেনের কি করে ভয়েস চেঞ্জ করবে সেটা তোমাদের জানালাম। এছাড়া আরেকটা যেটা আমি বলেছিলাম যে শুধুমাত্র হু যদি থাকে কোনো ডাব্লিউএইচ কোশ্চেনে সেটাকে প্যাসিভে নিয়ে যেতে গেলে বাই হুম বসাতে হয়। ধরো একটা সেন্টেন্স আমি লিখছি, হু মেড দা, ধরো এটা প্রশ্ন আছে, তাহলে এক্ষেত্রে আমরা কি বলেছিলাম, যদি হু থাকে শুধু হু এর ক্ষেত্রে আমরা কি করব, বাই হুম বসাবো, বাই হুম বসালাম। পাস্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে একটা জিনিসের ক্ষেত্রে কি হয়, ওয়াজ হয়, তাহলে বাই হুম ওয়াজ, মেক মেড মেড। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ একদম অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই, কিছু জিনিস আগে কিছু জিনিস পরে হবে, চেঞ্জ হবে, এক্সচেঞ্জ হবে জায়গাটা। আচ্ছা ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে যেটা মনে রাখার সেটা হচ্ছে যে হু থাকলে আমাদের সবসময় প্যাসিভে নিয়ে যেতে গেলে বাই হুম বসাতে হবে, আর ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত কোশ্চেন হলে সেগুলোকে প্রথমেই লিখতে হবে,
বাকি মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্সের মতনই। আর ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা কি করলাম, ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা প্রথমে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা থাকবে সেটা মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো সাজিয়ে নিলাম, সাজিয়ে নিয়ে তার ভয়েস চেঞ্জ করলাম, এবং সেই ভয়েস চেঞ্জ করে নেওয়ার পর জাস্ট আমরা বি ভার্বের পজিশনটা প্রথমের দিকে করে নিলাম, করে নিলেই আমরা দেখতে পাচ্ছি যে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হয়ে গেল, এবং সেটাই হচ্ছে প্যাসিভ ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই থাকছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আবার পরে ভিডিওতে দেখা হবে।